ইতিহাসে এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো নেওয়া হয়েছিল যুদ্ধ জেতার জন্য, কিন্তু যার মূল্য দিতে হয়েছে নিরীহ মানুষকে। 1945 সাল, পৃথিবী তখন আগুনে জ্বলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে। ইউরোপে নাৎসি শক্তিরও পতন ঘটেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের যুদ্ধ তখনও শেষ হয়নি। জাপান তখন কোণঠাসা, তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, নৌবাহিনীও প্রায় ধ্বংস। তবুও আত্মসমর্পণের কোনো ঘোষণা নেই। আর ঠিক সেই সময় আমেরিকার সামনে দাঁড়িয়ে যায় এক ভয়ঙ্কর প্রশ্ন: এই যুদ্ধ শেষ করতে কতটা দূর যাওয়া যায়? একটা যুদ্ধ থামাতে কি লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যায়? আমেরিকার সামরিক বিশ্লেষকদের ধারণা ছিল, যদি জাপানের সরাসরি সেনা নামানো হয় তাহলে কয়েক লক্ষ মার্কিন সৈন্য মারা যেতে পারে। যুদ্ধ চলতে পারে আরও বহু মাস কিংবা আরও বহু বছর। সমাধান হিসাবে সামনে আসে একটি নতুন অস্ত্র, এমন একটি অস্ত্র যাকে আগে কখনো ব্যবহার করা হয়নি, যেটি এক আঘাতে একটি শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। সেই অস্ত্রের নাম পরমাণু বোমা। কিন্তু এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি সামরিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি ছিল ক্ষমতার প্রদর্শন এবং একই সাথে মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষার জন্য যে শহরটিকে বেছে নেওয়া হয়েছিল সেটি কোনো সামরিক ঘাঁটি ছিল না, সেটি ছিল একটি জনবহুল শহর, একটি জীবন্ত শহর, হিরোশিমা। ছয়ই আগস্ট 1945 সাল, সকাল 7:45 জাপানের র্যাডার সিস্টেম হঠাৎ হিরোশিমা শহরে অ্যালার্ম বাজাতে শুরু করে। কিন্তু সেই সময় শহরের মানুষদের কাছে এই অ্যালার্মটা একটা সাধারণ ব্যাপার বলেই মনে হয়েছিল। এরপর সকাল 8টা বেজে যায়। কর্মীরা কাজের জন্য অফিসের দিকে রওনা হয়, ছোট্ট শিশুরা তাদের স্কুলে গিয়ে পৌঁছায়, আর তাদের প্রথম পিরিয়ডে স্টার্ট হয়ে যায়। ঠিক এরই মধ্যে কিছু মানুষ আকাশে আমেরিকান বোয়িং B-29 বিমানকে উড়তে দেখে। এরপর 8:15 এই এরোপ্লেন থেকে কিছু একটা বস্তুকে তারা নিচের দিকে পড়তে দেখে। দূর থেকে তারা অতটা স্পষ্ট কিছু বুঝতে পারছিল না, কিন্তু তারা কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এটা একটা অ্যাটমিক বোম ছিল। কিছু বুঝে ওঠার পূর্বেই পুরো শহরটা একটা আগুনের বলে রূপান্তরিত হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক হাজার মানুষ পুড়ে অদৃশ্য হয়ে যায়। কিছু জনের কেবল ছায়াটুকুই দেওয়ালে স্মৃতি হিসাবে রয়ে যায়। শহরের বড় বড় বিল্ডিং, গাছপালা, পশু পক্ষী সবকিছুই জ্বলে ছাই হয়ে যায়। এক ঝলকেই প্রায় 40,000 মানুষ মারা যায়। এটা ছিল পৃথিবীর সবথেকে ভয়ানক দৃশ্য। এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, কেন এই বোমাটাকে ফেলা হয়েছিল? কি এমন কারণ ছিল? চলুন আজকের ভিডিওতে জানা যাক কেন আমেরিকা দুটো শহরকে এক মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এই ইন্টারেস্টিং কাহিনীটির সূত্রপাত হয় 1941 সালে, যখন আমেরিকা চায়নাকে বাঁচানোর জন্য জাপানকে একটা উচিত শিক্ষা দিয়েছিল। এটা হলো সেই চায়না আজ যারা তার বিরোধিতা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এই যুদ্ধের শুরুর দিকে একদিকে ছিল জার্মান, ইতালি এবং জাপান, এবং অন্যদিকে ছিল ফ্রান্স, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। এই যুদ্ধে তখনও পর্যন্ত আমেরিকার কোনো রোল ছিল না। আমেরিকা সম্পূর্ণভাবে নিউট্রাল ছিল। কিন্তু একটি দেশ ছিল যে বারবার আমেরিকাকে খোঁচা মারতে থাকে। এই দেশটা হলো জাপান। অষ্টাদশ শতাব্দী থেকেই জাপানের মধ্যে সাম্রাজ্যবাদী নীতি দেখা গিয়েছিল। ব্রিটেন, ফ্রান্সের মতো তাদের স্বপ্ন ছিল অন্য দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার। এই জাপানিজরা এশিয়ানদের নিয়ে একটা গ্রেট এশিয়া গড়ার কথা ভাবত, কিন্তু বাস্তবে ব্রিটেনের মতোই অন্য দেশের ক্ষমতাকে দখল করে তাদের সমস্ত রিসোর্স ছিনিয়ে নিত। কয়লা আর আকরিকের জন্য 1931 সালে তারা একটা বড় স্টেপ নেয়। তারা চীনের মাঞ্চুরিয়াকে দখল করে নেয়। 1940 সালের মধ্যে ইন্দোনেশিয়া, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এই সমস্ত দেশগুলো জাপানের কলোনির মধ্যে চলে আসে। এই সমস্ত দেশ থেকে সমস্ত রিসোর্সকে এক্সট্রাক্ট করে তারা তাদের দেশে নিয়ে আসতো। কিন্তু তারপরেও তাদের কাছে সবকিছু ছিল না। সবথেকে ভাইটাল রিসোর্স তেলের জন্য তাদের আমেরিকার উপর নির্ভর থাকতে হতো। সেই সময় তেল ছিল খুবই মূল্যবান সম্পদ, আর 40% তেল আমেরিকা জাপানকে সাপ্লাই দিত। জাপানের ক্ষমতার পিছনে সবথেকে বড় রোল ছিল জাপানিজ ইকোনমি, আর জাপানিজ ইকোনমিও ইন্ডাস্ট্রির বেস্ট ছিল। কিন্তু জাপানের ন্যাচারাল রিসোর্স ছিল খুবই কম।
এই কারণে জাপানকে ন্যাচারাল রিসোর্সের জন্য আমেরিকা এবং ইউরোপের ওপর নির্ভরশীল থাকতে হতো। এই সময় আমেরিকা জাপানের সম্প্রসারণকে চুপচাপ বসে বসে দেখত, কিন্তু তারা এগুলো পছন্দ করত না। তবে তারা কোনো অ্যাকশনও নিত না, শুধু নিন্দা করত। কিন্তু এরপর জাপান হঠাৎ জার্মানির সঙ্গে হাত মেলায়, আর জার্মান ছিল আমেরিকা ব্রিটেনের শত্রু দেশ। শুধু তাই নয়, তাদের সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করার জন্য সাউথে ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়ার দিকে তাদের নজর বাড়ায়। কিন্তু এই জায়গাগুলো সেই সময় ফ্রান্সের দখলে ছিল। 1940 সালে ফ্রান্সকে হারিয়ে জাপান এই জায়গাগুলিকে দখল করে নেয়। কিন্তু ফ্রান্স ছিল আমেরিকার মিত্র দেশ, আর এখান থেকেই শুরু হয় আমেরিকার সঙ্গে জাপানের শত্রুতা। আমেরিকা মনে করত এভাবে যদি জাপান তাদের সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করতে থাকে তাহলে একটা সময় তারাও বিপদে পড়তে পারে। জাপানের এই সাম্রাজ্যবাদী নীতিকে দমন করার জন্য জুলাই 1941 সালে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। আর তেল না থাকার কারণে তাদের ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ হতে থাকে। আমেরিকা তাদের কাছে একটা শর্ত রাখে, প্রথমে চীন থেকে তাদের নিয়ন্ত্রণকে তুলতে হবে, আর হিটলারের সঙ্গে সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করতে হবে, তবেই তারা তেল পাবে। কিন্তু জাপানের কাছে এটা ছিল খুবই কঠিন চ্যালেঞ্জ, কারণ জাপান স্বপ্ন দেখে আসছে হিটলারের মতো এশিয়ার সমস্ত দেশকে তারাও নিয়ন্ত্রণে রাখবে। এই কারণে তারা আমেরিকার শর্তকে বাতিল করে দিয়ে গোপনে একটা প্ল্যান তৈরি করে। তারা দেখে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে তেল আর বাকি সমস্ত রিসোর্সের ভান্ডার রয়েছে। যদি এই দেশগুলোকে তারা দখল করতে পারে তাহলে রিসোর্সের ঘাটতি আর দেখা দেবে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, সেই সময় ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল, আর মালয়েশিয়া ব্রিটেনের কলোনি ছিল। ব্রিটেন আর নেদারল্যান্ড দুটো দেশই আমেরিকার মিত্র দেশ ছিল। যদি এদের ওপর হামলা করা হয় এর অর্থ আমেরিকা তাদের ওপর আক্রমণ করতে পারে। এরপর তাদের নজর পড়ে ফিলিপিন্সের ওপর, কিন্তু ফিলিপিন্স তখন আমেরিকার দখলে ছিল। মোট কথা হলো আমেরিকাই ছিল তাদের মূল পথের কাঁটা। তারা একটা দারুণ প্ল্যান করে। সর্বপ্রথমে তারা আমেরিকার উপর হামলা করে হারিয়ে দেবে, আর এরপর সেই সমস্ত দেশকে শান্তভাবে দখল করবে। কিন্তু জাপান জানতো আমেরিকা তাদের থেকে অনেক বেশি শক্তিশালী দেশ। এই কারণে তারা একটা আজব পরিকল্পনা করে। তারা ভাবতে থাকে যদি আমেরিকার সমস্ত ফাইটার জেট, বিমান, মিলিটারি বেস, ট্যাঙ্কার, এয়ারক্রাফট ক্যারিয়ার এই সমস্ত কিছুকে চুপি চুপি উড়িয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার মেরুদণ্ড ভেঙে যাবে। আর এই শিশুসুলভ চিন্তা নিয়েই 7ই ডিসেম্বর 1941 সালে আমেরিকার পার্ল হারবারে জাপান একটা সারপ্রাইজ অ্যাটাক করে। এই পার্ল হারবার হাওয়াই দ্বীপে অবস্থিত ছিল, যেখান থেকে জাপানের দূরত্ব ছিল প্রায় 3000 মাইল। আর এখান থেকেই তারা এশিয়ার দেশগুলোর উপর নজর রাখত। আমেরিকার ধারণাই ছিল না যে জাপান এত দূরে তাদের ফাইটার প্লেনগুলোকে উড়িয়ে নিয়ে আসতে পারবে, কারণ সেই সময় টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না যে এতটা দূরে গিয়ে অ্যাটাক করে আবারও ফিরে আসতে পারে। এই কারণে জাপান একটা মাস্টার মাইন্ড প্ল্যান করে। তারা 6টা এয়ারক্রাফট ক্যারিয়ারে 340টা ফাইটার বোমার আর টর্পেডো বোমার নিয়ে 12 দিন ধরে ট্রাভেল করে পার্ল হারবারে 370 কিলোমিটার কাছাকাছি চলে আসে। আর এরপর তারা সারপ্রাইজড অ্যাটাক শুরু করে দেয়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে বড় আক্রমণ। সেই সময় সকাল ছিল, কিছু সোলজার ঘুমাচ্ছিল, আবার কিছু সোলজার ব্রেকফাস্ট করছিল। জাপানিজ বিমানগুলো ওপর থেকে বোমের বর্ষণ শুরু করে দেয়। তারা টানা 1 ঘন্টা 15 মিনিট ধরে পার্ল হারবারে অ্যাটাক করতে থাকে, আর আমেরিকার ব্যাটেলশিপ, এয়ারবেস, প্লেন, ডিফেন্স সিস্টেম সবকিছুকেই তারা ধ্বংস করে দেয়। এই দুর্ঘটনায় প্রায় 2400 জন আমেরিকান সেনা সেখানেই মারা যায়। গ্রাউন্ডে ভলক্যানোর মতো আগুন আর আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। হামলার পর জাপানিজ এয়ারক্রাফটগুলো ফিরে আসে ঠিকই, কিন্তু এই হামলার পর আমেরিকা অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করে, যাদের শুরুর দিকে এই যুদ্ধে কোনো অংশই ছিল না। আমেরিকা জাপানকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক 4 মাস পর জাপানের টোকিওর ওপর অ্যাটাক করে দেয়। এটাই ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম আক্রমণ। কিন্তু এরপর থেকে তারা আর থেমে থাকেনি। 4 বছর ধরে আমেরিকা আর জাপানের মধ্যে কন্টিনিউ যুদ্ধ চলতে থাকে, আর তারা একটার পর একটা জাপানের দ্বীপকে কন্ট্রোল করতে থাকে। এদিকে 1943 সালে জাপানের মিত্রদেশ ইটালি সারেন্ডার করে দেয়, আর 30শে এপ্রিল 1945 সালে হিটলারের আত্মহত্যার পর জার্মানিও সারেন্ডার করে দেয়। কিন্তু জাপান কন্টিনিউ লসে থাকার পরেও আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই তারা তোলেনি। এই পরিস্থিতিতে আমেরিকার কাছে একটাই রাস্তা ছিল, ফুল স্কেলে জাপানকে আক্রমণ করা, মানে তাদের মিলিটারি পাঠিয়ে অন গ্রাউন্ডে জাপানে হামলা চালিয়ে
জাপানের সরকারকে সরিয়ে দেওয়া। 22শে জুন 1945 সালে আমেরিকা জাপানের কাছাকাছি দ্বীপ ওকিনাওয়াকে দখল করার পরিকল্পনা করে, আর এখান থেকেই তাদের বেস বানিয়ে ডাইরেক্টলি জাপানে এন্ট্রি করবে। কিন্তু এই ওকিনাওয়ার যুদ্ধ আমেরিকানদের হতবাক করে দেয়। জাপানিজ আর্মিরা হার স্বীকার করা তো দূরের কথা, তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাগলের মতো লড়তে থাকে। আর এর পাশাপাশি কমিউনিস্ট কামিকাজা প্লেন অ্যাটাক দেখা যায়। আসলে জাপানিজদের সেই সময়কার রাজা হিরোহিত ব্রেন ওয়াশ করে দিয়েছিল। তাদের জানিয়েছিল আমেরিকানরা খুবই ভয়ঙ্কর, এরা জিতে গেলে জাপানিজদের খুঁজে খুঁজে বের করে তারা হত্যা করবে। এই কারণে জাপানের বাচ্চারাও বোম নিয়ে আমেরিকান ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ত। কামিকাজা প্লেনের পাইলটরা গাইডেড মিসাইলের মতো আমেরিকান ব্যাটেলশিপে বোম নিয়ে সুইসাইড করত, যেগুলি খুবই মর্মান্তিক ঘটনা। যদিও এই যুদ্ধে ফাইনালি আমেরিকানদের জয় হয়, কিন্তু এই যুদ্ধে অসংখ্য মার্কিন সেনা মারা যায়। প্রায় 12,000-এর মতো মার্কিন সেনার মৃত্যু হয় এবং 500-রও বেশি আহত হয়। অন্যদিকে প্রায় 1 লাখ জাপানি সোলজার মারা যায়। তার থেকেও সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছোট্ট দ্বীপের প্রায় 25% সাধারণ মানুষও মারা যায়। এই পরিসংখ্যান দেখে আমেরিকান আর্মিরা ভয় পেয়ে যায়, কারণ তারা এখনও জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এই ছোট্ট দ্বীপে যদি জাপানিজরা এতটা ভয়ঙ্করভাবে লড়াই করতে পারে, তাহলে সেখানে কত ইউএস সোলজার আর সাধারণ মানুষকে মরতে হবে। তাই আমেরিকানরা পরিকল্পনা করে জাপানিজদের হারাতে অন্য কোনো পদ্ধতির সাহায্য নেবে। ঠিক এই সময় তারা জানতে পারে একটা টপ সিক্রেট প্রজেক্টের ব্যাপারে, ম্যানহাটন প্রজেক্ট, যেখানে অনেক আমেরিকান বিজ্ঞানীরা গোপনে পরমাণু বোমা তৈরির কাজ করছে। পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোমা 16 জুলাই 1945 সালে এই অ্যাটমিক বোমটাকে টেস্ট করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে। এই অ্যাটমিক বোম্বিং টেস্ট সাকসেসফুলি পাসও করে যায়। আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান মনে করে ফাইনালি তারা তাদের সমাধান খুঁজে পেয়ে গেছে। প্রেসিডেন্ট ঠিক করে এই বোমটাকে ফেলার পূর্বে জাপানিজদের একবার শেষবারের মতো ওয়ার্নিং দেয়া যাক, আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ তারা জাপানকে কোনো শর্ত ছাড়াই সারেন্ডারের দাবি করে, না হলে এর পরিণাম হবে সম্পূর্ণরূপে ধ্বংস। সেই সময় জাপান জানতো না যে পরমাণুর মতো কোনো বোমাও হতে পারে, তাই তারা এই ওয়ার্নিংটাকে ইগনোর করে আর কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যেতে থাকে। ফাইনালি আমেরিকার সিদ্ধান্ত নেয় পরমাণু হামলা ছাড়া জাপানকে আর কোনোভাবেই থামানো সম্ভব নয়, না হলে এই যুদ্ধ 10 বছর ধরেও চলতে থাকবে আর 10 লাখের ওপর আমেরিকান সেনা মারা যাবে। 6ই আগস্ট 1945 সালে বোয়িং B-29 বিমান হিরোশিমার ওপর উড়তে থাকে। এই বিমানটির পেটের ভিতরে রয়েছে সেই অ্যাটমিক বোমা যার নাম হলো লিটল বয়। সকাল 8:15 এই বোমটাকে হিরোশিমার ওপরে ফেলা হয়। নিচে থাকা শহরের লোকেরা কিছু বুঝে ওঠার পূর্বেই এমন এক তীব্র আলো জ্বলে ওঠে যে সেখানে থাকা অনেকেই অন্ধ হয়ে যায়। প্রথমে তারা মনে করেছিল সূর্য আকাশ থেকে নিচে পড়ে গেছে। এরপর এতটাই ভয়ানক শব্দ হয় যে অনেকের কানের পর্দা ফেটে যায়। প্রায় 4000 ডিগ্রি টেম্পারেচার রাইজের কারণে গ্রাউন্ড জিরোর ভিক্টিমেরা ধুলোর সাথে মিশে যায়। তাদের দেহের চামড়া ফলের খোসার মতো ছেড়ে যেতে থাকে। 70% বিল্ডিং হিরোশিমা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এই স্যাটেলাইটের ইমেজটা দেখলেই বুঝতে পারবেন বোমের আগের আর পরের দৃশ্য কেমন ছিল। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হলো এই বোম ব্লাস্টের পরেও জাপানের রাজা আত্মসমর্পণ করতে রাজি হলেন না। তিনি জানালেন এটা কোনো বড় বিষয় নয়, একটা বোমই তো ব্লাস্ট করেছে। এর উত্তরে 3 দিন পর 9ই আগস্ট 1945 সালে আমেরিকা আরেকটি অ্যাটমিক বোমকে ফেলে। এবারের বোম্বিংয়ের লোকেশন ছিল নাগাসাকি। এই বোমটার কোড নেম ছিল ফ্যাট ম্যান। এই দুটো বোমের কারণে প্রায় 2 লাখ মানুষ এক মুহূর্তেই মারা যায়। এই ঘটনার পরের সপ্তাহে জাপান আমেরিকার সামনে আত্মসমর্পণ করে দেয়, আর জাপানের আত্মসমর্পণের সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও পরিসমাপ্তি ঘটে।